বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22শে জুলাই 2025। আমাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা উপলক্ষে আমরা যে ক্লাস করতেছি সেটার দ্বাদশ ক্লাস এবং সাংবিধানিক আইনেরও দ্বাদশ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের আহ অনুচ্ছেদ 75। গতদিন আমরা আইনসভা যেটা বা আইন বিভাগ, এটা 66 থেকে 65 থেকে 74 পর্যন্ত আমরা আলোচনা করছি। তো তার মধ্যে 65তে ছিল হচ্ছে আপনার আইনসভা। বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ, এটা। এরপরে সংসদ সদস্য কয়জন, নির্বাচিত আহ, আপনার প্রত্যক্ষ ভোটে নির্বাচিত 300 জন, আর আনুপাতিক প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হচ্ছে সংরক্ষিত নারী আসন 50টা, অর্থাৎ সর্বমোট 350টা। এইগুলাই বলছে 65তে। সংসদ সদস্যদের যোগ্যতা অযোগ্যতা বলছে 66তে। তাদের আসন কখন শূন্য হবে এটা বলছে 67তে। অতঃপর তাদের পারিশ্রমিক কি হবে এটা বলছে 68তে। তারা যদি শপথ না পাঠ করে তারা যদি ভোট দান করে তাহলে তাদের পরিণতি কি হবে এটা বলছে 69। ফ্লোর ক্রসিং বা নিজ দলের বিপক্ষে ভোট দিলে কি হবে এটা বলছে 70। দ্বৈত সদস্য পদে বাধা, এটা বলছে কত, 71। তারপরে রাষ্ট্রপতির রাষ্ট্রপতি ভাষণ ভাষণ যেটা, এটা কত, 72। আর সংসদের অধিবেশন, এটা কত, 73। মন্ত্রী প্রতিমন্ত্রীগণের অধিকার, এটা কত, 73 ক। এবং সর্বশেষ যেটা আমরা পড়েছি, স্পিকার এবং ডেপুটি স্পিকার, 74। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সংবিধানের 75 অনুচ্ছেদ, কার্যপ্রণালী বৃদ্ধি কোরাম। তো কোরাম শব্দটার সাথে মোটামুটি আমরা যখন বাংলাদেশ বার কাউন্সিল পড়েছি ওই মুহূর্তে আপনাদের পরিচিত হওয়ার কথা। কোরাম মানে হলো যে একটা মানে একটা কোনো মিটিং বা সভা অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বনিম্ন যে কয়জন সদস্যদের দরকার এটার বলে কোরাম। ধরেন আমি যদি আপনাদের বলি যে 10 জন না আসলে আমি ওই যদি কোনো দিন ক্লাসে 10 জনের কম থাকে আমি সেদিন পড়াবো না, তার মানে কোরাম কততে হবে, 10 জনে। ঠিক আছে। তো কোন সভা সমিতির কার্যধারা বৈধ করার নিমিত্তে প্রয়োজনীয় বল দিবেন ন্যূনতম সদস্য সংখ্যা হলো কোরাম। বলেন তো এই জায়গায় ন্যূনতম বানানটা ঠিক আছে কিনা, ন্যূনতম বানানটা ভুল আছে, জ ফলাটা আগে হবে। সংবিধানের 75 অনুচ্ছেদ অনুসারে সংসদের বৈঠক চলাকালে আন্ডারলাইন করবেন 60 জন সংসদ সদস্য উপস্থিত না থাকলে কোরাম হয় না। অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম ন্যূনতম 60 জন সংসদ সদস্য উপস্থিত থাকলে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যদি 60 জনের কম উপস্থিত থাকে তাহলে ওই দিনের সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে না। মনে রাখেন। আচ্ছা, তো অতঃপর আমরা চলে আসি সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ। আম, সংসদ কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা এবং অনুরূপ বিধি প্রণীত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত কার্যপ্রণালী বিধি দ্বারা সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রিত। সংসদের কিন্তু আলাদা কার্যপ্রণালী আছে, কারণ সংবিধান তো একটা সাবস্ট্যান্টিভ ল এর মতো, জাস্ট বলে দিছে। বাট বিস্তারিত বলছে সংসদের কার্যপ্রণালীতে। তো সংসদের কার্যপ্রণালী এটা আলাদা সংসদ কর্তৃক কার্যপ্রণালী পাশ করবে, অথবা যদি ওরকম কোনো বিধি না থাকে তাহলে এটা নির্ধারণ করবে কে, আপনার রাষ্ট্রপতি। আচ্ছা, গৃহীত সংসদের সিদ্ধান্ত গৃহীত হওয়ার ক্ষেত্রে ভোটদান, উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদের সিদ্ধান্ত গৃহীত হবে। তবে বলতেন সমসংখ্যক, এটা গুরুত্বপূর্ণ, সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি বা স্পিকার ভোটদান করবে না। মানে স্পিকার স্বয়ংও ভোট দিতে পারে, বাট উনি ভোট দিবে কখন, ধরেন আহ এরকম হয়েছে এই পাশেও 150 এই পাশেও 150, সেই ক্ষেত্রে স্পিকার ভোট দিবে। অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক বা কাস্টিং ভোট প্রদান করবেন। তাহলে যদি বলে পরীক্ষায় যে নির্ণায়ক বা কাস্টিং ভোট কখন দেয়, যদি সমান সমান হয়ে যায়। নির্ণায়ক বা কাস্টিং ভোট কি? সংসদের সভাপতির ভোট নির্ণায়ক ভোট নামে পরিচিত। সভাপতির ভোট কি নামে পরিচিত? নির্ণায়ক ভোট, কাস্টিং ভোট।
যেহেতু বাংলাদেশ সংসদের সভাপতি স্পিকার, তাই তার ভোট নির্ণায়ক ভোট নামে পরিচিত। তাহলে স্পিকারেরও একটা ভোট আছে। স্পিকারের ভোট আছে, বাট স্পিকার ভোট দিবে বিশেষ পরিস্থিতিতে। যখন তো ভোট দেয়, উনি যদিও সংসদ সদস্য হয়, তারপরে তো উনি ভোট দেবেন। যদি এই সমস্যা নাই, যখন উনি ভোট কখন দিবে বলেন, এই যে তো বিস্তারিত ব্যাখ্যা করলো। দুই পক্ষের ভোট যখন সমান পর্যায়ে সমান সমান হয়ে যাবে তখন তিনিও ভোট দিবেন, বাট নর্মালি দিবেন না, যখন এই বিশেষ পরিস্থিতির উদ্ভব হবে তখন দিবেন। মানে একজন স্পিকার তো একজন সংসদ সদস্যদের মধ্যে থেকেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি অবশ্যই। যখন স্পিকারের দায়িত্ব পালন করবে তখন ওনার এলাকার ওই সংসদীয় আসন কি শূন্য হবে? না। ওইটার এমপি উনি থাকবেন। জি। কারণ আমরা কতদিন যে সংসদের আসন কখন শূন্য হয়, মানে সংসদ সদস্য পদ কখন শূন্য হয়, সা- বলছে কততে, 67-তে। 67-তে ওখানে বলা নাই স্পিকারের দায়িত্ব দিলে হয় না। এরকম কিছু বলা না না, আচ্ছা, যদি রাষ্ট্রপতি হইলে শূন্য হবে। স্পিকার যদি ওই পদত্যাগ শূন্য হয়ে যায়, তাহলে তুমি স্পিকারই থাকেন, এক্স্যাক্টলি। তাহলে তুমি সংসদ সদস্য হওয়া তো স্পিকার হওয়া সম্ভব না। দেখেন, বিগত বছরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের 75 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের সিদ্ধান্ত গৃহীত হয় উপস্থিত ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে। এ জায়গা একটা কথা মনে রাখেন, উপস্থিত, মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ না। কি বলছে? উপস্থিত। ওই মুহূর্তে যারা যারা উপস্থিত আছে তাদের সংখ্যাগরিষ্ঠের ভোটে। বুঝছেন? তাহলে ফেরদৌস সাহেব বলেন তো, আমরা 75 অনুচ্ছেদে কি কি বললাম, মানে আপনার কি কি মনে আছে বলার অভ্যাস হোক। 75 অনুচ্ছেদে কি কি বললাম? কোরাম কি এটা বলেন, আপনি আপনার ভাষায় বলেন কোরাম কি? কারণ হচ্ছে সংবিধানের যে সদস্য ছাড়া কোনো বৈঠক অনুষ্ঠিত হবে না। হবে না, সেটা হচ্ছে কোরআন। বাংলাদেশ জাতীয় সংসদের কোরাম কত? সর্বনিম্ন 60 জন 60 জন। এই 60 জন কি আপনার মুখস্থ করা লাগছে? না, না, এটা অটোমেটিক্যালি আছে। মনে আছে। পড়াটার এই পর্যায়ে নিয়ে আসতে হবে যে আমার হয়তো অনেক জিনিস আমি সাথে সাথে শুনে মুখস্থ করতে মানে মনে থাকবে না, কিন্তু ম্যাক্সিমাম জিনিসই সাথে সাথে শুনে মনে থাকবে। এবং এটা আমার যাতে নিজের ভাষায়, কারণ একটা জিনিস আমি যদি না বুঝে কোরআনে এই কোরআনে এই মানে মুখস্থ আমি করছি, বাট এই জিনিস কিন্তু পরে আর কেউ জিজ্ঞেস করলে আপনার মনে থাকবে না। কিন্তু আপনি এই যে কোরআন শিখে গেলেন, আশা করি আর ভুলবেন না যে কোরআন কি। আচ্ছা, তো তারপরে আসি 2 নাম্বার প্রশ্নে, বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে, কতজন? 60 জন। বুঝছেন? কোনো প্রশ্ন আছে এখান থেকে আপনাদের, বলেন তানভীর। না। কোনো প্রশ্ন নাই? আচ্ছা, অতঃপর আমরা চলে আসি অনুচ্ছেদ 76, সংসদের স্থায়ী কমিটি সমূহ। সংসদ সদস্যদের মধ্যে হতে সদস্য নিয়ে স্থায়ী কমিটি সমূহ গঠন করা হয়। সংসদের মোট স্থায়ী কমিটি হলো, গোল দেবেন 3টি, এটা গুরুত্বপূর্ণ। এখানে যে জিনিসটা আসবে যে সংসদের স্থায়ী কমিটি কত ধারায়, কত ধারায়? 76 ধারা তো না, অনুচ্ছেদ কত, অনুচ্ছেদ 76। আচ্ছা, স্থায়ী কমিটি কয়টা? 3টা। এই স্থায়ী 3টা কমিটি, এই 3টা কমিটির নাম আমার একটু মনে রাখতে হবে। এই যে দেখেন, সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং সংসদের কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি। কি কি? সরকারি হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং সংসদের কার্যপ্রণালী বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি। কোন প্রস্তাব দ্বারা সংসদ কর্তৃক গঠিত কমিটিকে বিশেষ কমিটি বলে? কোন প্রস্তাব দ্বারা সংসদ কর্তৃক গঠিত বিশেষ কমিটি, মানে কোন কমিটিকে কি বলে? বিশেষ কমিটি বলে। বিশেষ কমিটির কাজ কি হবে, এসব বিষয় প্রস্তাবে উল্লেখ থাকে। সংসদ আইনের দ্বারা 76 অনুচ্ছেদের অধীন নিযুক্ত কমিটি সমূহকে, আন্ডারলাইন করবেন, সাক্ষীদের হাজিরা বলবৎ করা, শপথ ঘোষণা বা অন্য কোনো উপায়ের অধীন করে তাদের সাক্ষ্য গ্রহণের দলিলপত্র দাখিল করতে বাধ্য করার ক্ষমতা প্রদান করতে পারে। গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে এই যে যে কমিটি সমূহ আছে তাদের কি সাক্ষী হাজিরা করার ক্ষমতা থাকতে পারে কিনা? পারে। শপথ বাক্য পাঠ করার ক্ষমতা করার কথা আজ পারে কিনা? পারে। বা দলিল পত্র দাখিল করার করার ক্ষমতাও তাদের আছে। মানে সংসদ যখন কোনো বিশেষ কমিটি গঠন করে, তাহলে ওই কমিটির ক্ষমতা বলিও 76 অনুচ্ছেদে বলে দিছে। তাহলে যদি বলে যে বিশেষ কমিটি কয়টা? 3টা। কত অনুচ্ছেদ? 76 অনুচ্ছেদ। জি।
আমরা 2 নং প্রশ্নটা যদি দেখি, যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে সাধারণ নির্বাচনের সংসদের প্রথম বৈঠকে। স্পিকার এবং ডেপুটি স্পিকার কোনো একটি পদ শূন্য হলে তা নির্বাচন করতে হবে, এটা আমরা গতকাল ভালোভাবে পড়েছি। পদ শূন্য হওয়ার 7 দিনের মধ্যে, আর সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী বৈঠকে, নাকি? কাজ হয়ে গেছে তারা। তেজস্বর সর্দার, স্যার, আইন কেমন লাগে? কিন্তু ভয় পেয়েছিলাম, এখন ভালো ভয় পাইছেন কেন? ভয় পেয়েছিলাম স্যার। পারিবারিক একটু কল হচ্ছে তো আমি কাছে পড়তে পারিনি। দ্য শো মাস্ট গো অন। ওই আমি প্রায় 15 দিন বই পড়তে পারছি। শো চলতে হবে। হ্যাঁ, রাতে আমাদের কালকে ওই রাতে যে থেকে একটু পড়তেছি। আমি এই যে একটু 15 দিন বলি, লাস্ট 15 দিন পড়তে শুনেন। পারছি। তাহলে স্পিকার এবং ডেপুটি স্পিকার কোনো একটি পদ শূন্য হলে নির্বাচন করতে হবে পদ শূন্য হওয়ার 7 দিনের মধ্যে, আর সংসদ বৈঠকরত না থাকলে পরবর্তী বৈঠক। এটা গতদিনই আমরা পড়ছি। তারপরে 4 নম্বর প্রশ্নটা যদি পড়ি, যে স্পিকার ডেপুটি স্পিকার পদ শূন্য হবে যদি তার অপসারণ দাবি করে মোট সদস্য সংখ্যার কতজন সংখ্যাগরিষ্ঠ। দেখেন, আমরা সবকিছু পাই নাই, বাট যতটুকু পাইছি তার মধ্যে এতটুকু বলতে পারি যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা রাষ্ট্রপতির রিমুভাল, ওই জায়গায় প্রস্তাবটা দিতে হবে সংখ্যাগরিষ্ঠের ভোটে, বাট পরে ভোটাভুটি হবে 2/3। কিন্তু স্পিকারের ক্ষেত্রে প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ, ওটাই ফাইনাল, ওই জায়গায় আর ভোটাভুটির কোনো সুযোগ নেই। তাহলে 2/3 আপনি মনে রাখবেন শুধু কার ক্ষেত্রে, এখন পর্যন্ত যা পাইছি 2/3 মনে রাখতে হবে রাষ্ট্রপতির ক্ষেত্রে, আর বাদ বাকি স্পিকারে খেলাম সংখ্যাগরিষ্ঠ। তারপরে দেখেন, সংসদে কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট, এই যে পরীক্ষা আসলো, আমি যদি না পড়তাম তাহলে জানতেন না, যে এখন তো জানি যে কাস্টিং ভোট হলো কার ভোট, স্পিকারের ভোট। তো 6 নং প্রশ্নটাও যদি একটু পড়ি, যে আহ ড্যাশ সদস্যদের সংখ্যাগরিষ্ঠের ভোটে সংসদে সিদ্ধান্ত গৃহীত হবে, উপস্থিত ভোটদানকারীদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে। এখন পরীক্ষায় প্রশ্ন যখন চলে আসবে এটা, তখন অপশনে একটা থাকবে যে সর্বমোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে, একটা হলো উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে। ওই মুহূর্তে চান্দি গরম হয়ে যাবে, যে আমি তো জানি কিন্তু এইটুক তো আমার খেয়াল নাই। তাহলে সংখ্যাগরিষ্ঠ কার ভোট? উপস্থিত। আচ্ছা, আর বাদ বাকি যা যে প্রশ্ন আছে এগুলা পড়বেন। শাকিল মাঝে মাঝে দেয় ভুল টুলও ধরে, আপনাদের তরফ থেকে পড়ার কিন্তু কোনো আপডেট পাই না। উনি মাঝে মাঝে প্রশ্ন টশ্ন দেয় যে স্যার এটা ঠিক আছে কিনা, ইটি আছে কিনা। আপনাদের পড়ার গতি কিন্তু বাড়াইতে হবে। আচ্ছা, 13 নম্বর দেখেন, সংসদে স্থায়ী কমিটি সমূহের মধ্যে সদস্য নিয়োগ দেওয়া হয়, এটা গুরুত্বপূর্ণ, ভালো প্রশ্ন। সংসদের স্থায়ী কমিটি সমূহের সদস্য নিয়োগ দেওয়া হয় সংসদ সদস্যদের মধ্য হতে, অর্থাৎ কোন ইউনিভার্সিটির টিচার বা অন্য বাইরের কেউ তারে কি স্থায়ী কমিটির সদস্য বানাইতে পারবে? পারবে না। সবশেষে চলে আসি 15 নম্বর, সংবিধানের কত অনুচ্ছেদে কোরাম সম্পর্কে আলোচনা করা হয়েছে? কত অনুচ্ছেদ? 75। কোরাম, কোরাম হলো 75, আর 76 হলো স্থায়ী কমিটি। বুঝছেন? স্থায়ী কমিটির এই তথ্যটা তো এখানে নাই মনে হয়, যে কমিটির সময় সদস্য নিয়োগ দেওয়া হয় সংসদ সদস্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সবই আছে, আমরা ওখানে খেয়াল করে পড়ি নাই। আচ্ছা, পড়ছি কিন্তু আমি দেখছি, হ্যাঁ হ্যাঁ। মনে নেই। আমরা চলে আসি উম্বার্সম্যান, ন্যায়পাল। ন্যায়পাল এমন একটা পদ 77 অনুচ্ছেদে আছে, বাট বাংলাদেশে এই পদটা কোনোদিনই সৃষ্টি করা হয় নাই। ওটা কোনোদিন করে নাই। ওটা কি ছিল স্যার কোনোদিন করে জাস্টিস অফ দ্য পিস? জাস্টিস অফ দ্য পিস তো আপনার একটা পদাধিকার বেশি বলে হয়ে আছে, গেছে। বাট গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করে নাই। আচ্ছা, তো এখানে একটু স্টার দিয়ে লেখেন ন্যায়পাল আইন 1980। ন্যায়পাল আইন 1980। ন্যায়পাল আইন 1980।
ন্যায়পাল আসলে কি? ন্যায়পাল হলো বাংলাদেশ সংবিধানে একটা বিধান রাখছে যে ন্যায়পাল কোনো একটা মন্ত্রণালয়, কোনো অফিস বা কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে ন্যায়পাল তার তদারকিতে রাখতে পারে যে তার কর্মকাণ্ড সমূহ ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। ইভেন একটা মন্ত্রণালয়েরও পারে যে তত্ত্বাবধান করবে, যে সংস্কৃতি মন্ত্রণালয় বা এই যে আমাদের বর্তমানে যে এটা নিয়ে কন্ট্রোভার্সি স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা দিল যে এটা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী যেই হয় সেই বোধহয় আহম্মক টাইপের কেউ হয়। আগে ছিল আমাদের ওই যে করোনার সময় জাহেদ 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 মালিক। ব্যাপক পারবে। হ্যাঁ। তো আগের জন ছিল ইংলিশে অনার্স আর বর্তমানে হলো বাংলায় অনার্স। তো যাই হোক, তো যাই হোক, তো ন্যায়পালের কাজ হলো কোন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড কি ঠিকঠাক মতো হচ্ছে কিনা এটা নিশ্চিত হওয়া। তো আমাদের বাংলাদেশের ন্যায়পাল যে পদটা, এটা সাংবিধানিক ভাবে ধারা এই অনুচ্ছেদটা তো ৭২ সাল থেকেই আছে, কিন্তু কোনোদিন কোনো এই নিয়ে নিয়োগ দেওয়া হয় না। এবং ন্যায়পালের একটা আইন 1980 সালে করছিল, বাট ওইটাও এরপরে আর মানে সাফল্য লাভ করে নাই। তো আমরা একটু পড়ি, দেখেন যে সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবে। সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে গোল দিবেন কোন মন্ত্রণালয়, আন্ডারলাইন করেন, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতা সহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করবে, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। তাইলে কি কি বলছে? মন্ত্রণালয়, সরকারি কর্মচারী, আর কে? সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ। ধরেন ন্যায়পাল নিয়োগ করছে, বাংলাদেশ বার কাউন্সিলের কাজকর্ম ঠিকঠাক আছে কিনা? বাংলাদেশ বার কাউন্সিল এই তিনটার মধ্যে কোনটার মধ্যে পড়ে বলেন, কোন ক্যাটাগরিতে? বিশেষ দায়িত্ব উল্লেখ থাকবে। হ্যাঁ, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ। ন্যায়পাল আইন পড়লে তাহলে বাংলাদেশ, হ্যাঁ, ওটা আমাদের প্রয়োজন নাই, জাস্ট ন্যায়পাল আইন 1980 মনে রাখলেই আমি হবে। ভাবতেছি যে এখানে তো এমন কোনো ইন্ডিকেশন নাই যে উনি প্রধানমন্ত্রীরা করতে পারবে না, এমনকি রাষ্ট্রপতিরাও করতে পারবে না। হ্যাঁ। তো এই যে আমি যে বললাম যে আমাদের সংবিধানটা আছে সাবস্টেন্টিভ নেচারের, আর এটারে ব্যাখ্যা করবে প্রসিডিউরাল ল দিয়ে, ওই যে সংসদের বিভিন্ন আইন টাইন যা আছে সেগুলা দিয়ে এটা কার্যকর করবে। তো আমার এখানে যে জিনিসটা মনে রাখা দরকার যে ন্যায়পাল কোন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী আর সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, এই কয়টা জিনিস এর কার্য সম্পর্কে তদন্ত দিতে পারে, তদন্ত করার ক্ষমতা। ন্যায়পাল এর দায়িত্ব পালন সম্পর্কে আন্ডারলাইন করেন, বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবে এবং অনুরূপ রিপোর্ট, সরি, ন্যায়পাল তার দায়িত্ব সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবে এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে। স্টার দিয়ে লেখেন, সর্বপ্রথম সুইডেনে এই ন্যায়পাল যে পদটা, এটা সর্বপ্রথম ধারণা আসে সুইডেন থেকে। সুইডেন, ন্যায়পাল নিয়োগ করা হয়। হম, মানে এই ধারণা আসছে সুইডেন থেকে, এতটুকু আর বিস্তারিত জানলে জানে না। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আহ, কিছু কিছু জিনিস আছে যে এগুলা আমাদের বাসা বাড়িকে বা আমাদের চেম্বারকে বা আমাদের অন্যান্য যে বলি সাজসজ্জাকে অলংকৃত করে, কিন্তু এই জিনিসগুলো প্রকৃতপক্ষে আদৌ জীবনে একবার দুইবার কাজে লাগছে কিনা বা লাগাইছে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। ধরেন বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অনেক কথা আছে, কিন্তু ওই কথাগুলো কি রাষ্ট্র বাস্তবায়ন করতে বাধ্য? করতেও পারে, নাও। তাহলে উনি এটা এমনও হবে যে আদৌ জীবনে কোনোদিন বাস্তবায়িত হবে না। এই যে ন্যায়পাল 1972 সাল থেকে আছে, আজকে হলো 2025 সাল, কোনোদিন ন্যায়পাল নিয়োগ করছে? নাই, কিন্তু এই জিনিসটা আমার আছে। এখানে তো করতে পারবে বলছে, কিন্তু করা বাধ্যতামূলক বলে না। তো ওই যে আমি আমার কথা বলি, ধরেন আমরা আমাদের বাসা বাড়িতে দেখবেন যে শোকেজের ভিতরে বা অন্যান্য জায়গায় আপনাদের ওই কাঁচের বাসন সামগ্রী আছে, গ্লাস, কাপ, ডাইনিং সেট নাকি ডিনার সেট, সরি, অন্যান্য যা যা আছে এগুলো আছে, কিন্তু দেখবেন যে টিপট আছে, বিশেষ করে টিপট। এক জীবনে ওই জিনিসের কিছু কিছু ব্যবহার হয়েছে, কিন্তু কিছু কিছু আসবাবপত্র মানে কিছু কিছু ওই জিনিসপত্রগুলো আছে কোনোদিন বাইরে করা হয়নি, ওই জায়গায় আছে। বাট ওই জিনিসগুলো দরকার কিসের জন্য?
অলংকৃত করার জন্য। এই যে উকিল সাহেবদের চেম্বারে সাজায় কি দিয়ে? বিভিন্ন বই বুকসেট। দিয়ে, টিএলআর, এমএলআর, এআইআর, যা যা বিএলসি বিএলডি যাই হোক না কেন, আপনার কি ধারণা সব উকিল সাহেব ওইগুলো পড়ে? পড়েন। তাহলে ওইগুলো আমার দরকার কিসের জন্য? চেম্বারটারে অলংকৃত করতেছে। তো তো আমাদের সংবিধানে এরকম কোনো কিছু কতগুলো বিষয় আছে, এগুলো আছে অলংকৃত করার জন্য ব্যবহৃত হচ্ছে। যাই হোক, নেপাল সম্পর্কে অনেক কিছুই জানলাম আমরা। বিগত বছরের প্রশ্নে চলে আসি, দেখেন বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান আছে? 77। ন্যায়পাল প্রতিষ্ঠানটির উদ্ভব কোথায়? সুইডেনে। আমরা চলে আসি অনুচ্ছেদ 78, সংসদ ও সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি। বলেন তো রাষ্ট্রপতির দায় মুক্তি কত অনুচ্ছেদে? 51 অনুচ্ছেদে। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তবে রাষ্ট্রপতির অ্যাকশনের জন্য কার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে? সরকারের বিরুদ্ধে। তাহলে সংসদ বা সংসদ সদস্যের বিশেষ অধিকার বা দায় মুক্তি, এই অনুচ্ছেদের যে মূল কথা হলো, সংসদে যাই হোক না কেন এই বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, আদালতে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে না, তাদের দায় মুক্তির বিধান করা হয়েছে অনুচ্ছেদ 78। তার মধ্যে মোটামুটি তিনটা করলাম, 46-এ করলাম, হ্যাঁ। তারপরে 51-তে করলাম হ্যাঁ, রাষ্ট্রপতি, আর এই যে 78 তা আপনার কি ধারণা, মনে করেন যে সংবিধান কি খুব সহজ কোনো জিনিস? না, কিন্তু অনেক সংবিধান তো জানতে হইলে আপনার আইনের স্টুডেন্ট হন বা না হন, এমনি জানতে হইলে অনেক এফোর্ট দেওয়া লাগবে। কিন্তু সংসদে যারা মন্ত্রী এমপি, ধরেন মমতাজ সংবিধানের কি বুঝবে? বা অন্যান্য যারা ব্যবসায়ীরা, যারা মানে রাজনীতি করে বা আগে যারা মন্ত্রী এমপি আছে, তো এদের তো ল ব্যাকগ্রাউন্ড নাই। বা ল ব্যাকগ্রাউন্ড থাক বা না থাক, ওরা আদৌ কতজন সংবিধান সম্পর্কে ধারণা আছে? তাহলে আমার ওখানে যারা সংসদে বসে, যারা সংসদ সদস্য নির্বাচিত হয়, তাদের কাজটাই তো সংবিধান নিয়ে। তাহলে আপনি যদি সংসদ, মানে আমি মুসলমান কিন্তু আমি কোরআন হাদিসের কিছু জানি না, তাহলে আমার গন্তব্য কোথায়? জাহান্নামে। তাহলে বিষয়টা অনেকটা সেরকমই যে আপনি দেশ চালাচ্ছেন কিন্তু সংবিধান সম্পর্কে কিছু জানেন না। তাহলে আপনি যখন জানবেন না, তাহলে এই কথাগুলো আপনি কেমনে জানবেন? মানে এই কথাগুলো যে বিশেষজ্ঞ সে যা বলবে তাই আপনি শুনবেন, যে এই জায়গায় এই আছে তুমি এই কাজ করো, কিন্তু নিজের কিন্তু জ্ঞান না, নাই। নিজেদের চিন্তা ভাবনা করবো। সংবিধানটা একবার পড়ছিল না, তাতে আমার সন্দেহ হয়েছে। আচ্ছা। টাইম আছে। আচ্ছা, শিমুল হোসেন কে? শিরিন শিলা, সৈয়দ আঞ্জুমান, শিমুল হোসেন, আপনি কি আমাদের কেউ? তারা কি বলেছে? না, আমি তো ফেরদৌস দিয়ে খুলছি। আপনি শিমুল হোসেন বলেছেন। মার খাইয়েন না। ওই যে শিমুল হোসেন, আমি আনমিউট করলাম, আনমিউট স্যার দেখেন, আচ্ছা, সংসদ ও সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি একটু পড়ি। যে সংসদের কার্যধারার বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে সংসদে যতই বিএনপির সদস্য পাপিয়া যতই গালাগালি করুক, যতই এই সেই বিভিন্ন কিছু বলুক, পাপিয়ার ঘটনা জানেন? মানে ইউটিউবে সার্চ দিলে দেখবেন যে অনেকে বক্তব্য দেওয়ার সময় গালাগালি করছে একটা। তাহলে এই বিষয়ে কিন্তু কোনো 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 আইনগত কার্যক্রম তাদের বিরুদ্ধে গ্রহণ করা যাবে না। কারণ সংসদে যাই করুক না কেন দায় মুক্তি দিছে কত ধারায়? 78 ধারায়। সংসদের যে সদস্য বা কর্মচারীর উপর সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ, কার্য পরিচালনা, আন্ডারলাইন করেন, শৃঙ্খলা রক্ষার ক্ষমতা ন্যস্ত থাকবে, তিনি এই সকল ক্ষমতা প্রয়োগ সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো আদালতের এখতিয়ারের অধীন হবেন না। আমি একটা কথা বলে রাখি, বিষয়টা হচ্ছে যে আপনার প্রতিটা অনুচ্ছেদের ভিতরের কথা কি এটা আমার মনে রাখার দরকার নাই। যেটার ভিতরের কথা কি সেটা ভিতরের কথা মনে রাখবো, কিন্তু যেটার সম্পর্কে হালকা ধারণা রাখলেই হবে সেটা জাস্ট মনে রাখবেন যে সংসদে যাই হোক না কেন দায় মুক্তি কত ধারা? 78। সংসদ বা সংসদের কোনো কমিটিতে কিছু বলা বা ভোটদানের জন্য কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো আদালতে, আন্ডারলাইন করবেন, কার্যধারা গ্রহণ করা যাবে না। সংসদ কর্তৃক বা সংসদের কর্তৃত্বের কোনো রিপোর্ট, কাগজপত্র, ভোট, কার্যধারা প্রকাশের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আদালতে কোনো কার্যধারা গ্রহণ করা যাবে না। এই অনুচ্ছেদ সাপেক্ষে সংসদের আইন দ্বারা সংসদের কমিটি সমূহের সংসদ সদস্যদের বিশেষ অধিকার নির্ধারণ করা যেতে পারে। তাহলে আমরা অনেক কিছু করলাম, জাস্ট একটা থিম মনে রাখেন, সামারি মনে রাখেন
যে সংসদে যাই হোক না কেন, সংসদ সদস্যরা সংসদের ভিতরে যাই করুক না কেন, ওনাদের দায় মুক্তির বিধান কত অনুচ্ছেদ? 78। তাহলে আজকে আমরা বললাম কোরাম 75, স্থায়ী কমিটি 76, ন্যায়পাল 77, আর সংসদ বা সদস্যদের দায় মুক্তি 78। 79-তে চলে আসি, অনুচ্ছেদ 79, সংসদ সচিবালয়, সেক্রেটারিয়াট। সংসদের নিজস্ব সচিবালয় থাকবে। সংসদের সচিবালয় কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ সংসদ আইনের দ্বারা নির্ধারণ করতে পারবে। তাহলে এই যে যে তাদের সচিবালয়, যে তাদের কর্মচারীদের নিয়োগ, মানে এই এই সচিবালয়, এই যে যে আজকে ঘেরাও করছে, ওটা কিন্তু সংসদের সচিবালয় না, ওটা তো মন্ত্রী পরিষদের সচিবালয়। হ্যাঁ, সংসদ কর্তৃক, দেখেন, সংসদ কর্তৃক বিধান প্রণীত না হওয়া পর্যন্ত স্পিকারের সাথে পরামর্শ করবে, সংসদের সচিবালয়ে নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করে বিধি প্রণয়ন করতে পারবে। অনুরূপভাবে প্রণীত বিধিসমূহ যে কোনো আইনের বিধান সাপেক্ষে কার্যকর হবে। তাহলে এখানে দেখেন, এই জায়গা আমার শুধু মনে রাখলেই চলে যে সংসদের সচিবালয় কত, 79, আর দরকার নাই। আর আরেকটা বিষয় যদি ওভারঅল চিন্তা করেন, যে বিভিন্ন জায়গায় আছে সে সংসদ আইন তৈরি করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আইন তৈরি করতেছে না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি এই বিষয়ে বিধি প্রণয়ন করতে পারবে। সংসদের তো আলাদা সচিবালয় আছে। হুম। এখন সংসদের এরকম আলাদা সচিবালয় কিন্তু আমরা দেখি যে বিচার বিভাগের যে স্বাধীনতার বিষয়টা নিয়ে, ওটা তো আইন মন্ত্রণালয়ের যে সচিবালয় আছে সেই সচিবালয় ওখানে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, ছড়িয়ে পড়ে কর্মসংস্থান সহ নানান বিষয়। এই ক্ষেত্রে আমাদের বিচার বিভাগেও আলাদা সচিবালয় থাকলে তো ওইখানে আলাদা সচিবালয় মাসদার হোসেন মামলায় বলাই আছে আলাদা সচিবালয় হবে, এবং সেটার কাজও চলতেছে এখন। ওই যে যে মাসদার, হ্যাঁ, মাসদার হোসেন মামলায় যে আলাদা সচিবালয় তো করে না, আলাদা সচিবালয় যদি করতে যায় বিচার বিভাগে, তাহলে তো বিচার বিভাগ হাত ছাড়া হয়ে যায়। বুঝেন না, ছাড়েও ছাড়ে না, মানে নির্বাহী অ্যাকচুয়ালি তো দেশটারে নিয়ন্ত্রণ করে কিন্তু নির্বাহী বিভাগ। তো যতই বলেন বিচার বিভাগ স্বাধীন স্বাধীন স্বাধীন, বা প্রকৃতপক্ষে স্বাধীন না। যাই হোক, মানে আশ্চর্যের ব্যাপার হলো যে তাহলে ফখরুদ্দিন সরকার কেন করলো? ফখরুদ্দিন সাহেব, ফখরুদ্দিন সাহেব যা করছে সেটা তার ধন্যবাদ জানান। ফখরুদ্দিন সাহেব ইনিশিয়েটিভ নিছিল বলেই এইটুকু আলাদা হয়েছে, নাইলে তাও হতো না। শেখ হাসিনার, আপনি একটা জিনিস দেখেন, আমরা তো মাসদার হোসেন মামলা বিস্তারিত পড়ছি। মাসদার হোসেন মামলার চূড়ান্ত রায় প্রকাশিত হয় 99 সালে। 99 সালে ক্ষমতায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। 99, 2000, 2001 সালের 1 অক্টোবর নির্বাচন হয়েছে। 1 অক্টোবর, আমি ক্লাস 6 এর ছাত্র, মনে আছে। এরপরে 1, 2, 3, 4, 5, 6, এই 5 বছর থাকলো 4 দলীয় ঐক্য জোট। 4 দলীয় ঐক্য জোট, নট বিএনপি। বিএনপি তার ভিতরে একটা। তো তারাও কোনো কিছু করলো না। পরবর্তীতে যখন 111 বলে, 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখ, যখন ওই যে ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা হলেন, বা ওই যে মইনুল, তো উনরা যখন কাজ করলেন, তখন তো উনরা এই পদক্ষেপটা নিলেন যে বিচার বিভাগের রায়টারে উনরা প্রাথমিকভাবে ফৌজদারি কার্যবিধি সংশোধন করলেন, কিন্তু উনরা তো পুরোপুরি এটা সংশোধন করে যেতে পারেন নাই। আর উনরা পুরোপুরি করে যেতে পারলেও, আমরা একটু পরে পড়বো অর্ডিন্যান্স, যে অর্ডিন্যান্স গুলো পাশ করে, এখন যে ধরেন এই যে যে বর্তমানে যে অর্ডিন্যান্স গুলো পাশ করতেছে, আইনগুলো, এইগুলো আবার যখন নির্বাচিত সরকার আসবে সংসদে, আবার 30 দিনের মধ্যে এই আইনগুলো যদি পাশ না করেন, এই অর্ডিন্যান্স সব বাতিল। তো এজন্য উনারে, উনি যদিও বলেন অনেক দুর্নাম আছে, এই সেই আছে, উনি উনার জন্যই এতটুকু হইছে, নাইলে আদৌ নির্বাচনী, মানে নির্বাচিত কোনো সরকার তো কেউ করে নাই ওই নিয়ম, ওটা তো আমরা দেখি নাই। ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে যে, ওনারে বলে যে উনি স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা নিবর্তনমূলক আটকের কালো আইন তৈরি করছে। আচ্ছা, কিন্তু কোন সরকার এসে কি ওটা বাতিল করছে? তার মানে সুবিধা কিন্তু সবাই নিচ্ছে। তো যাই হোক, অনেক কথা বললাম, আমরা বিগত বছরের প্রশ্নে আসি। অনেকে অনলাইনে যারা আছেন আমাদের কথা শুনে বিরক্ত হয়েন না, আর ইউটিউবে যারা আছেন তারাও বিরক্ত হয়েন না, কারণ পড়াশোনা করতে গেলে অনেক কথা আনুষঙ্গিক বলা লাগে। আর একেবারেই যদি রোবটের মতো পড়ে গেলাম, পড়াই গেলাম, কারোর সাথে কোনো যোগাযোগ হলো না, তাইলে এই পড়াটা কিন্তু আনন্দদায়ক হলো না।
আর আমরা এখানে যতটা পড়তেছি তার চেয়ে ধরেন আমরা আলোচনা করতেছি যে এই জিনিস হলে এই। জাতীয় সংসদের স্পিকার কার সাথে পরামর্শ ক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তসমূহ নির্ধারণ করবেন? রাষ্ট্রপতি। কে বলেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। এই ছিল আমাদের আইন বিভাগের প্রথম পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদ তাহলে কত থেকে কত বলেন? 65 থেকে 79। 65 থেকে 79। 65 থেকে 79 বলতে পারবেন টাইটেল যে কোন অনুচ্ছেদে কি আছে? বলেন, গল্প রাখেন। আচ্ছা, দ্বিতীয় পরিচ্ছেদ বিবিআই, মানে এখানে আমার প্রথম বিজিএস এর ভাই ভাই এই প্রশ্নটা সবার আগে করছিল যে আইন প্রণয়ন, আইন পাশ করতে হলে কার ভোট লাগে, কত অংশ ভোট লাগে। তো যাই হোক, আহ, দ্বিতীয় পরিচ্ছেদ আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি। প্রথমে আমরা চলে আসি অনুচ্ছেদ 80, আইন প্রণয়ন পদ্ধতি। একটা আইন সংসদে কিভাবে পাশ করে, কয়টা ভোট লাগে, সেই বিধানটা আলোচনা করেছে 80 ধারায়। প্রস্তাব বিল আকারে উত্থাপন, আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত, আন্ডারলাইন করবেন, প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হবে। সংসদ কর্তৃক কোনো বিল গৃহীত হলে সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট পেশ করা হয়। মানে এটা বিল আকারে সংসদে উত্থাপিত উত্থাপিত হয়েছে, পরবর্তীতে বিল আকারে উত্থাপিত হওয়ার পরে এটা সম্মতির জন্য পাঠাইছে কার কাছে? রাষ্ট্রপতির কাছে। এখন দেখেন, সরকারি বিল আর বেসরকারি বিল কাকে বলে সংক্ষেপে বলে দিই। মন্ত্রীরা যে বিল উত্থাপন করে, মন্ত্রীরা, সেটা বলে সরকারি বিল। আর মন্ত্রীরা ছাড়া সংসদ সদস্য যদি কোনো বিল উত্থাপন করে সেটা বলে বেসরকারি বিল। এই যে দেখেন, মন্ত্রী ছাড়া সরকারি বিরোধী দলের যে কেউ হোক না কেন, অনেক অন্য সংসদ সদস্য যেসব বিল উত্থাপন করে তা বেসরকারি বিল নামে পরিচিত। কেবলমাত্র মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিল কি বলে বলেন? সরকারি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সরকারি বিল কাকে বলে? যে বিল উত্থাপন করে কে? মন্ত্রী। আর বেসরকারি বিল সংসদ সদস্য বা বিরোধী দল যায়, মোটামুটি তার সংসদ সদস্য হতে হবে। এখন বিল তো উত্থাপিত হলো, সম্মতির জন্য পাঠাবে কার কাছে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির নিকট কোনো বিল পেশ করার পর বল দিবেন 15 দিনের মধ্যে তিনি তার সম্মতি প্রদান করবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে রাষ্ট্রপতির কাছে বিল পাঠাইলে তিনি সম্মতি দিবেন কত দিনের মধ্যে? 15 দিন। এটা গুরুত্বপূর্ণ। কিংবা বল দিবেন অর্থ বিল ব্যতীত অন্য কোনো বিলের ক্ষেত্রে বিলটি বা তার কোনো বিশেষ বিধান পুনর্বিবেচনার কিংবা রাষ্ট্রপতি কর্তৃক নির্দেশিত কোনো সংশোধনী বিবেচনার, আন্ডারলাইন করবেন, অনুরোধ জ্ঞাপন করে একটি বার্তা সহ তিনি বিলটি সংসদে ফেরত দিতে পারবেন। এই কথাটার অর্থ বুঝতে হবে। ধরেন একটা বিল উত্থাপন করে রাষ্ট্রপতির কাছে পাঠাইছে, তাহলে রাষ্ট্রপতি সম্মতি দিবে কত দিনের মধ্যে? 15 দিন। এখন রাষ্ট্রপতি ওই ওই বিলটা পড়ে ওনার কাছে যদি মনে হয় যে এই বিষয়ে কিছু বিধান সংশোধনের দরকার আছে, তাহলে উনি আবার এটা ফেরত পাঠাবে কার কাছে? সংসদের কাছে। এবং রাষ্ট্রপতি, আন্ডারলাইন করবেন, তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য হবে। মানে হলো রাষ্ট্রপতির কাছে তো পাঠাইছে, উনি 15 দিনের মধ্যে, এরকম যদি হয় যে উনি ফেরতও পাঠাই নাই আবার সম্মতিও দিছে কি দেয় না এটাও অস্পষ্ট, তাহলে ধরে নেওয়া হবে রাষ্ট্রপতি ওই জায়গা কি দিচ্ছেন? সম্মতি দিচ্ছেন। তার মানে রাষ্ট্রপতির কাছে এই জায়গা পাঠানো একটা ফর্মালিটি ছাড়া কিছু না। একটা বিল পাশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাইছি, রাষ্ট্রপতি সম্মতি দেবে কত দিনের মধ্যে? 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে উনি যদি সম্মতি না দেয় কি হবে? সম্মতি দিছে বলে গণ্য হবে। আচ্ছা, অতঃপর রাষ্ট্রপতি কোনো বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাইলে, মানে ওই যে ওনার কাছে পাঠানোর পর উনি ওই বিলটা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাইছে, রাষ্ট্রপতি যদি কোনো বিল পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠায় তাহলে সংসদ রাষ্ট্রপতির বার্তা সহ তা পুনর্বিবেচনা করবে এবং সংশোধনী, এটা আন্ডারলাইন করেন, সংশোধনী সহ বা সংশোধনী ব্যতি রেখে। মানে রাষ্ট্রপতি বলছে এই বিষয়ে সংশোধন করলে ভালো হয়, সংসদ এটা সংশোধন করতেও পারে নাও পারে। সংসদ পুনরায় বিলটি গ্রহণ করলে
সম্মতির জন্য তা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হবে এবং অনুরূপ উপস্থাপনের আন্ডারলাইন করবেন 7 দিনের মধ্যে তিনি বিলটিকে সম্মতি দান করবে করবে রাষ্ট্রপতি তা করতে অসমর্থ হলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতি দান করেছে বলে গণ্য হবে। এটা করে একেবারে জায়গায় মেরে দিল ওরা। হ্যাঁ, তো তাহলে বিষয়টা দাঁড়ালো কি, ওনার কাছে বিল সংসদে উত্থাপন করে রাষ্ট্রপতির কাছে পাঠাইছে, রাষ্ট্রপতি সম্মতি দেবে 15 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে সম্মতি দেখ বা না দেখ উনি সম্মতি দিছে বলে গণ্য হবে। আর উনি যদি বিল পাবার পরে রাষ্ট্রপতি যদি মনে করে যে এই বিষয়ে কোনো সংশোধনী আনা দরকার, তাহলে উনি আবার বিলটা সংসদে ফেরত পাঠাবে। সংসদ সংশোধনী আনুক বা না আনুক রাষ্ট্রপতির কাছে আবার পাঠাবে এবং রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিবে কয়দিনের মধ্যে, 7 দিন। 7 দিনের মধ্যে সম্মতি দেখ বা না দেখ ধরে নেওয়া হবে সম্মতি দিয়েছে। তাহলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন নেই। স্যার এক্ষেত্রে যদি রাষ্ট্রপতি স্বাধীন সম্মতি না দেয় এবং বিলটা না ফেরত পাঠায় সেই ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন কি, তাই এটা এই যে আনুষ্ঠানিকতা। নামমাত্র রাষ্ট্রপতি। হ্যাঁ, দেখেন তো তারে অবগত করা যে একেবারেই আপনারা জানাই নেই তা না। সংসদ কর্তৃক গৃহীত বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দান করলে বা তিনি সম্মতি দান করেছেন বলে তা গণ্য হলে তা আইনে পরিণত হবে এবং সংসদের আইন বলে অভিহিত হবে, তখন সেটা হয়ে যাবে অ্যাক্ট। আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সে দেখি সিস্টেমটা দেখি যে ওইখানে প্রেসিডেন্ট আর এই ওদের যে পার্লামেন্ট মাঝে মধ্যে এটার মধ্যে ভীষণ দ্বন্দ্ব হয়। মানে বারাক ওবামা বাইকে বসে বা ডোনাল্ড ট্রাম্প বাইকে বসে যে আমি আপনাদের বিলে স্বাক্ষরই করবো না, আবার ওরা আবার বাইকে বসে যে আমরা কোনো হচ্ছে। আচ্ছা, ওদের তো আসলে মানে পুরাপুরি যে স্ট্রাকচার আলাদা আমাদের থেকে। তো আমাদের অ্যাকচুয়ালি রাষ্ট্রপতির ওই ধরনের ক্ষমতা নাই। রাষ্ট্রপতি অনেকটা কিছু ক্ষেত্র ছাড়া সবসময় তো প্রধানমন্ত্রীর পরামর্শ নিবে। আর ওনার এই যে যে আমরা যা পড়লাম যে আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা তো সীমিত, তিনি যা সম্মতি দিলেও সম্মতি, না দিলেও সম্মতি। তো বিগত বছরের প্রশ্ন পড়ি, কোন বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার সীমা কতদিন, কতদিন? 15 দিন। আর 7 দিন কখন? 7 দিন কখন? পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাইছেন তখন হচ্ছে 7 দিন। বুঝছেন? বেসরকারি বিল কাকে বলে? যদি মন্ত্রীরা বাদে বিরোধী আবার তানভীর 6 নম্বর প্রশ্নটা পড়েন, 6 নম্বর। বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত সরকারি বিল বলতে বোঝায় মন্ত্রী যে বিল, মন্ত্রী যে বিল উত্থাপন করে সেটাই হচ্ছে সরকারি বিল। আচ্ছা, এখানে একটা কোন বিল উত্থাপনের জন্য কি সংখ্যাগরিষ্ঠের সম্মতি লাগবে কিনা বলেন? এই জায়গায় আমরা যা পড়ছি, কোন বিল উত্থাপনের জন্য কিন্তু সংখ্যাগরিষ্ঠের, হ্যাঁ সরকারি হ্যাঁ বেসরকারি বিরোধী। জি। আচ্ছা, তো আমরা চলে আসি সেলফ প্র্যাকটিস। সেলফ এখানে যে প্রস্তাবটার কথা বলা হয়েছে এই প্রস্তাবটা কি কোনো লিখিত ফর্মেট আকারে উপস্থাপন করবে? আছে, সেটা লিখিত ফরম্যাট অবশ্যই। ওইটা এই জায়গায় স্পষ্টভাবে বলা নাই, এটা আছে সংসদের কার্যপ্রণালীতে। হ্যাঁ, ধরেন উদাহরণস্বরূপ বলি যে আমাদের দেওয়ানি কার্যবিধির 26 ধারায় বলা আছে যে প্রতিটি দেওয়ানি মামলা শুরু হবে আর্জি দাখিলের মাধ্যমে, কিন্তু আর্জিতে কি কি থাকবে, কার কাছে দাখিল করবে, আর্জি খারিজ, আর্জি ফেরত, এইগুলা কিন্তু 26 ধারায় নাই। এটা আছে কোথায়? আদেশে। তো আমরা শুধু এই জায়গায় আমাদের প্রয়োজনের জন্য পড়তেছি এই সংবিধান, কিন্তু সংবিধানের বিস্তারিত ব্যাখ্যা আছে সংসদের কার্য প্রণালীতে, সেটা আবার আলাদা আইন। তাহলে আমরা সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা পড়ি, সংবিধানের কত অনুচ্ছেদে আইন প্রণয়নের পদ্ধতি সম্পর্কে আলোচনা করছে? কত অনুচ্ছেদ? 80। 5 নম্বর প্রশ্নটা যদি দেখি যে রাষ্ট্রপতির নিকট পেশকৃত কোন ধরনের বিলটি তিনি পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত দিতে পারেন না, এটা বিবিআই অর্থ বিল না, ওই জায়গায় অর্থ বিল ব্যতীত আছে। এখন অর্থ বিল কি সেটা আবার সামনে আসতেছি, 81 ধারায় আছে অর্থ বিল কি। মানে উনি অর্থ বিল কখনোই পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারবে না। অর্থ বিলের ক্ষেত্রে যা করার ওই 15 দিনের মধ্যেই করতে হবে, আর অ্যাকচুয়ালি তো 15 দিনের মধ্যে ওনার আসলে করার কিছু নাই। না জানাইতে হবে। তাহলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তাহলে পড়াইছে 15 দিনের মধ্যে রাষ্ট্রপতির কোনো বিলে ঝামেলা আছে বা কিছু করেন নাই। না বিলটা বাতিল করতে হবে।
না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্যের যে আলোচনাটা এই উঠছে। জায়গা আমরা যা পড়ছি, এই জায়গা কোনো বিল বাতিল করার কথা রাষ্ট্রপতি বলছে? ওনারা তো জাস্ট পাঠাইছে দেখার জন্য। জাস্ট অবগত করা, হ্যাঁ, জানবেন। 7 নম্বর প্রশ্নটা দেখেন, রাষ্ট্রপতি সংসদের পুনর্বিবেচনার জন্য যে বিল পাঠান সংসদ গ্রহণ করে রাষ্ট্রপতির নিকট উপস্থাপনের কতদিনের মধ্যে রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দান করবে? কতদিন বলেন? 7 দিন। 9 নং প্রশ্নটা দেখেন, একটি বিল কখন আইনে পরিণত হবে এবং সংসদের আইন বলে গণ্য হবে? সংসদ কর্তৃক গৃহীত বিলটি রাষ্ট্রপতি সম্মতি দান করলে, সংসদ কর্তৃক গৃহীত বিলটি রাষ্ট্রপতি সম্মতি দান করেছে বলে গণ্য হলে, গ এবং খ। তো আমাদের আজান দিয়েছে, আজানের বিরতি মানে নামাজের বিরতি, এরপরে আবার আমরা ইনশাল্লাহ 10 মিনিট পরে শুরু করবো ইনশাল্লাহ। রাষ্ট্রপতি তো আমরা যেটা শুরু করতে যাচ্ছি দেখেন, অর্থ বিল। 81 অনুচ্ছেদে বলছে অর্থ বিল, এটাকে ইংরেজিতে বলে মানি বিল। তো অর্থ বিলের একটা সংজ্ঞা দিয়েছে এখানে দেখেন, সরকারি অর্থ ব্যয় ও রাজস্ব সংক্রান্ত বিল অর্থ বিল নামে পরিচিত। মানে সরকারি অর্থ ব্যয় এবং রাজস্ব সংক্রান্ত বিল অর্থ বিল নামে পরিচিত। বাংলাদেশ সংবিধানের 81 নং অনুচ্ছেদে অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে। 81 নং অনুচ্ছেদ অনুযায়ী, আন্ডারলাইন করবেন, কোন কর আরোপ, কর আরোপ করে না যে এত শতাংশ কর আরোপ করা হলো মোবাইল যেটার উপরে বা কথোপকথনের ভয়েস কলের উপরে, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ বা রহিতকরণ, সরকার কর্তৃক ঋণ গ্রহণ, সরকার বিভিন্ন জায়গা থেকে ঋণ গ্রহণ করে, বা কোনো গ্যারান্টি দান, কিংবা সরকারের আর্থিক দায়িত্ব দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন, সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ ইত্যাদি সংক্রান্ত বিল অর্থ বিল নামে পরিচিত। তো এখানে আরো একটা টার্ম নতুন করে এসে গেছে, সেটা হলো সংযুক্ত তহবিল। সংযুক্ত তহবিল শব্দটা বললেন, সংযুক্ত তহবিল কি এটা আমরা একটু পরে পড়বো, বাট আপাতত এতটুকু ধারণা লাভ করেন যে অর্থ বিল হলো কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদ বদল, মওকুফ, রহিতকরণ, সরকার কর্তৃক ঋণ গ্রহণ, গ্যারান্টি দান ইত্যাদি ক্ষেত্রে যে বিলটা আদালতে উত্থাপন করা হয় সেটাই হলো কি বলেন, আদালত তো না, সরি, সংসদে, সেটা হলো অর্থ বিল বা মানি বিল। এখন আহ, যে জিনিসটা মনে রাখা দরকার যে যে সকল বিল অর্থ বিল না, কোনো জরিমানা বা অর্থদণ্ড আরোপ, রদ বদল। তো এখানে একটা বিষয় একটু আপনাদের, আম, জরিমানা বা অর্থদণ্ড আরোপ, রদ বদল কিংবা লাইসেন্স ফি, কোনো কাজের জন্য ফি উসুল, আরোপ প্রদান কিংবা স্থানীয় উদ্দেশ্য সাধন করবে কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদ বদল, মওকুফ, রহিতকরণের বিধান করা হয়েছে, কেবল এই কারণে কোনো বিল অর্থ বিল বলে গণ্য হবে না। এখন আপনার একটু আগে বললো যে কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, কিন্তু যখন কোনো জরিমানা বা কর আরোপ, কোনো জরিমানা করছে বা অর্থদণ্ড আরোপ, জরিমানা করে কে? আদালত। আদালত করে। তো জরিমানা করে, অর্থদণ্ড আরোপ, রদবদল, লাইসেন্স ফি, আপনারা মানে যখন আহ, সবকিছু লাইসেন্স দেওয়া লাগে, ওই যে যারা গাড়ি, মোটরসাইকেল যাই হোক না কেন, একটা নির্দিষ্ট নবায়ন ফি প্রতি বছর আছে বা লাইসেন্স ফি আছে, উসুল, আরোপ, এইগুলা অর্থ বিল হিসেবে গণ্য হবে না। অথবা, অর্থাৎ যদি বলে যে আগামী বছর আহ 150 সিসির গাড়ির, মোটরসাইকেলের জন্য লাইসেন্স ফি নির্ধারণ করা হবে এত টাকা, এই মর্মে যে সংশোধন, যে বিল উত্থাপন করবে, এটা অর্থ বিল না। অথবা স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক, স্থানীয় কর্তৃপক্ষ গোপালগঞ্জের স্থানীয় কর্তৃপক্ষ, পৌরসভা, জেলা পরিষদ, তারপর ইউনিয়ন পরিষদ, এরা যদি কোনো আহ, কর আরোপ করে, তখন সেটাও অর্থ বিল না। নর্মালি জাতীয় পর্যায়ে কর আরোপ করলে, নিয়ন্ত্রণ করলে, রদবদল করলে সেটা অর্থ বিল, কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ যদি কর আরোপ করে তাহলে সেটা কি হবে না? অর্থ বিল হবে না। তো রাষ্ট্রপতির সম্মতির জন্য অর্থ বিল পেশ, এটা যদি একটু পড়ি, যে রাষ্ট্রপতির সম্মতির জন্য তার নিকট পেশ করার সময় প্রত্যেক অর্থ বিল স্পিকারের স্বাক্ষরে এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে এটি একটি অর্থ বিল। মানে যখন রাষ্ট্রপতির কাছে অর্থ বিল দেওয়া হবে, সবার আগে লেখা থাকবে এটা একটা অর্থ বিল, এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয়ে চূড়ান্ত হবে
এবং সেই সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে যদি বলে যে কোন ক্ষেত্রে স্পিকারের একটা মানে অনুমোদন থাকবে, কোন ধরনের বিলের ক্ষেত্রে, অর্থ বিলের ক্ষেত্রে। আর স্থানীয় কর্তৃপক্ষ যদি কর আরোপ করে, এটা কি অর্থ বিল? না। জরিমানা আরোপ, দণ্ডদান, এগুলো কিন্তু অর্থ বিল না। তো 14 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন এসেছে, একটু যদি পড়ি, যে নিম্নের কোনটি অর্থ বিলের বিষয় নয়? কোন কর আরোপ, সরকারের হিসাব নিরীক্ষা, স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কর আরোপ, সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন, কোনটা অর্থ বিলের বিষয় নয় বলেন? স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক কর আরোপ, এটা কিন্তু অর্থ বিলের বিষয় না। এবং 2 নম্বর প্রশ্নটা যদি দেখি, যে অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী বাংলাদেশ আমাদের সংবিধানের কোন আর্টিকেল আছে? এই জায়গায় আপনাদের উপ অনুচ্ছেদ দিয়ে একটু ঘাবড়াই দিছে, যে 80-1, 81-1, 82, 84, 81, একটাই। দরকার নাই। তাহলে 80-তে পেলাম আইন প্রণয়ন, 81-তে পেলাম অর্থ বিল, নাকি? আমরা 82টা পড়ে ফেলে, অনুচ্ছেদ 82, আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ, রেকমেন্ডেশন ফর ফিনান্সিয়াল মেজার্স। কোন অর্থ বিল অথবা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত আছে এমন কোন বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসবে যে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোন কোন বিল উত্থাপন করা যাবে না। কি? অর্থ বিল আর সরকারের অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত আছে এরকম কোন বিল। তবে শর্ত থাকে যে কোন অর্থ বিলে কোন কর হ্রাস বা বিলোপের বিধান সংবলিত কোন সংশোধনী, কর হ্রাস করা, কমানো বা বিলোপের বিধান সংবলিত কোন সংশোধনী উত্থাপনের জন্য এই অনুচ্ছেদের অধীন সুপারিশের প্রয়োজন হবে না। একটু আমি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে ভালো বুঝতে পারবেন। উদাহরণটা এরকম, যে ধরেন নিয়ম করা হলো যে ইনকাম ট্যাক্স মানে কর মুক্তির সীমা আগে ছিল ধরেন 3 লাখ টাকা পর্যন্ত, এখন 3 লাখই করছে, 3 লাখে দেওয়া লাগবে ধরেন 10%, 3 লাখের বেশি যত টাকা হবে তার 10% দেওয়া লাগবে, কিন্তু নিয়ম করলো যে এখন থেকে 10% না, এখন থেকে 15% দিতে হবে। তাহলে এটা কর, অর্থ ব্যয়ের বা অর্থ বিল মানে অর্থ সংক্রান্ত বিষয় জড়িত, এই ক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রপতির কি লাগবে? সুপারিশ ছাড়া উত্থাপন করা যাবে না। কিন্তু যদি এরকম করা হতো যে আগে ছিল 15%, এখন করছে 10%, মানে কমাই দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আবার রাষ্ট্রপতির সুপারিশের দরকার নাই। মানে যে ক্ষেত্রে, এই যে দেখেন, কোন অর্থ বিলে কর হ্রাস বা বিলোপ, বিলোপ মানে তো কমানো না, কমানোর বিধান যদি থাকে তাই সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির সুপারিশের প্রয়োজন নাই। আর যদি কোনো অর্থ বিলে অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত থাকে তাহলে অবশ্যই রাষ্ট্রপতির সুপারিশের নিয়েই উত্থাপিত করতে হবে। সাধারণত বিল তো প্রথমে সংসদে উত্থাপন করে তার পরবর্তীতে হ্যাঁ, সংসদে উত্থাপন করে, এই উত্থাপন করতেই রাষ্ট্রপতির সুপারিশ লাগবে অর্থ বিলের ক্ষেত্রে। ইনকাম ট্যাক্স 2 লক্ষ টাকা তো বাৎসরিক ইনকাম 3 লক্ষ টাকা যদি হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে 10। হ্যাঁ, 3 লক্ষ টাকা পর্যন্ত কোনো কিছু দেওয়া লাগবে না, 3 লক্ষ টাকা পরে পরে গিয়ে, জি, এটা মাসিক না, এটা বাৎসরিক। বাৎসরিক। বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন, রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত নিম্নের কোন বিল সংসদে উত্থাপন করা যায় না? অর্থ বিল। বুঝছেন? গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ 83-তে আসি, সংসদের আইন ব্যতীত কর আরোপে বাধা। কর আরোপে বাধা, সংসদের কোন আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না। মানে সংসদের কোনো আইন লাগবে, আপনি যদি কারোর উপর কর আরোপ করতে চান, কর সংগ্রহ করতে চান, তাহলে আইন লাগবে কিসের? সংসদের। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় পেলাম, দেখেন, আইন প্রণয়ন 80, অর্থ বিল 81, রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া অর্থ বিল পেশ করা যাবে না 82, সংসদের আইন ছাড়া কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না কত? 83। আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়ি, 84 অনুচ্ছেদ গুরুত্বপূর্ণ, দেখেন, সংযুক্ত তহবিল, এটারে ইংরেজিতে বলে কনসলিডেটেড ফান্ড, আর প্রজাতন্ত্রের সরকারি হিসাব এটারে বলে পাবলিক অ্যাকাউন্ট।
কনসলিডেটেড ফান্ড অ্যান্ড দ্য পাবলিক অ্যাকাউন্ট অফ দ্য রিপাবলিক। তো এখানে দুইটা জিনিস বলছে, মানে রাষ্ট্রের আপনার দুইটা অ্যাকাউন্ট থাকবে, একটা হলো সংযুক্ত তহবিল আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট, সরকারি হিসাব। তো সংযুক্ত তহবিল আসলে কাকে বলে দেখেন, সরকারের প্রাপ্ত সকল রাজস্ব। সরকারের রাজস্ব কোনগুলো? সরকারি যে যে ভ্যালু এডেড ট্যাক্স, এই জায়গায় একটা জিনিস দেখেন, সরকারের সকল রাজস্ব, রাজস্ব হচ্ছে রাজস্ব, ইনকাম ট্যাক্স রাজস্ব, তারপরে যে বিভিন্ন যে আমরা যাবতীয় যা যা আছে সবকিছুই তো ইনকাম ট্যাক্স রাজস্ব, যেখানে পণ্য কিনতেছেন রাজস্ব, যা যা আছে বিভিন্ন খাত থেকে যে রাজস্বগুলো সরকার সংগ্রহ করে সেই রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ, সরকার বিভিন্ন বিভিন্ন মারফত যে ঋণগুলো সে কালেক্ট করে, ঋণ বুঝেন তো? আমরা কিছুদিন আগে ঋণ নিছি কার কাছ থেকে বলেন? বাংলাদেশ সরকার আইএমএফ থেকে ঋণ নিছি 480 কোটি ডলার বোধ হয়। তো তারপরে সরকারের সকল রাজস্ব, সরকারের সকল ঋণ, কোন ঋণ পরিশোধ হতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ, কখনো কখনো ঋণ পরিশোধের ফলে ওখান থেকে একটা অর্থ লাভ করে, সেই অর্থ একটি মাত্র তহবিলের অংশ হবে, তা গোল দিবেন সংযুক্ত তহবিল নামে অভিহিত হবে, বা এটাকে ইংরেজিতে বলে কনসলিডেটেড ফান্ড। সংযুক্ত তহবিল ব্যাপারটা এরকম যে ধরেন আপনি পার্সোনাল লাইফে যে টাকা পয়সা ইনকাম করেন, অফিস থেকে যে টাকা পান, ব্যবসা থেকে যে টাকা পান, বা বিভিন্ন জনের কাছ থেকে ঋণ বাবদ যে টাকাটা পান, যা যা আছে সব বা আপনার বিভিন্ন আপনার বাবা দিছে, মা দিছে, যে টাকাটা পাইছেন একটা অ্যাকাউন্টে রাখেন, মানে রাষ্ট্রের যাবতীয় সকল ইনকাম একটা ফান্ডে রাখা হবে, সেই ফান্ডটার নাম হচ্ছে সংযুক্ত তহবিল। বুঝছেন সংযুক্ত তহবিল কাকে বলে? রাষ্ট্রের সব ইনকাম, এই যে রাজস্ব, সরকার যে জায়গা থেকে ঋণ নিছে, তারপরে যা আছে এটার নাম হলো কনসলিডেটেড ফান্ড বা সংযুক্ত তহবিল। এই তহবিলের সব অর্থ সকল অর্থ, সরকারের যাবতীয় ইনকাম যেখানে থাকে সেটা হলো সংযুক্ত ইনকাম তহবিল। প্লাস যত, হ্যাঁ, ঋণই তো এক প্রকারের ইনকামই হচ্ছে, মানে ঋণ আপনার যদিও শোধ করা লাগবে, বাট আপনি ঋণ আনলেও তো ওই আলমারির ভিতরেই রাখতেছেন বা অ্যাকাউন্টে তো রাখতেছেন। হ্যাঁ, এটা হলো সংযুক্ত তহবিল। এখন সরকারের আর একটা ফান্ড আছে, এটা সংযুক্ত তহবিল না, ওইটার বলে পাবলিক অ্যাকাউন্ট, সরকারি হিসাব। সরকারি হিসাব কোনটা দেখেন, 2 নম্বরে বলছে সরকার কর্তৃক বা সরকারের পক্ষে অন্য সকল অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হবে। মানে এই যে রাজস্ব ছাড়া, ঋণ ছাড়া, ঋণ পরিশোধ ছাড়া অন্যান্য যা আছে ওই অর্থগুলো জমা হবে সরকারি হিসাবে, সরকারি হিসাবে। এখন সরকারি হিসাব কোনগুলা? মোটামুটি আপনারা এতটুকু তো বুঝছেন যে সংযুক্ত তহবিল কাকে বলে, যে রাজস্ব, তারপরে ঋণ, এইগুলা যা যা আছে সরকার যেটা রাখবে এটা বলে কনসলিডেটেড ফান্ড বা সংযুক্ত তহবিল। আর সংযুক্ত তহবিল ছাড়া বাদ বাকি অন্যান্য যা যে হিসাবে রাখা হবে সেটা বলে হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট বা সরকারি হিসাব। বুঝছেন? এখন সরকারি হিসাব কোনটা আমি একটু ব্যাখ্যা দেই, একটু পরেই আসতেছে এই ব্যাখ্যা যে কোনটা সরকারি হিসাব আর কোনটা সংযুক্ত তহবিল, বাট তার আগে একটু যদি বলি, যে ধরেন ওই যে কি বলে, আপনি সরকারি কর্মকর্তাদের যে প্রভিডেন্ট ফান্ড দিবেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা যে জায়গায় সরকার সরায় রাখছে এটার নাম হচ্ছে কি? সরকারি হিসাব, সরকারি হিসাব। তো নর্মালি এটা একটা উদাহরণ দিলাম মাত্র, তো তাহলে আমার মনে রাখতে হবে যে সংযুক্ত তহবিল ছাড়া বাদ বাকি অন্যান্য যা আছে সবকিছুই কি বলেন? সরকারি হিসাব। আচ্ছা, একটু অপেক্ষা করেন, ওয়েট। তো দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 84 অনুচ্ছেদে সরকারের আর্থিক ব্যবস্থাপনার দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো সংযুক্ত তহবিল যেটাকে বলে কনসলিডেটেড ফান্ড নাকি, এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাব বা পাবলিক অ্যাকাউন্ট অফ দ্য রিপাবলিক নিয়ে আলোচনা করে নাকি। এই দুটি তহবিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে,
যা সরকারের আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করে। তো আমরা একটু পড়ি যে আসলে সংযুক্ত তহবিল কি। সংযুক্ত তহবিল 84-এর এক দফা অনুযায়ী, অনুচ্ছেদ 84-এর এক দফা অনুযায়ী সংযুক্ত তহবিল হলো সরকারের সকল প্রকার আয়ের প্রধান উৎস। মানে সরকার যাই আয় করুক না কেন সবকিছু জমা থাকে কোথায়? সংযুক্ত তহবিলে। খরচ করতে হবে কিন্তু সংযুক্ত তহবিল থেকে। সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, যেমন শুল্ক, কর, ফি, গৃহীত সকল ঋণ, অভ্যন্তরীণ ও বৈদেশিক, তারপরে যে কোনো ঋণ পরিশোধ থেকে প্রাপ্ত সকল অর্থ এই তহবিলে জমা হয়। সরকারের সাধারণ ব্যয়ের জন্য ব্যবহৃত, এটি সরকারের সাধারণ ব্যয়ের জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ যখন বাজেট পাস করে না, আমরা একটু ধৈর্য ধরে পড়লে সব জানতে পারবেন। বাজেট পাস করলে এই বাজেটে বলে যে এত কোটি টাকা ব্যয় হবে, এত কোটি টাকা, এই এই বাজেটটা, টাকাটা খরচ করবে কোন জায়গা থেকে? সংযুক্ত তহবিল থেকে। মানে আপনি আপনার টাকা একটা অ্যাকাউন্টে জমা রাখেন, এখন টাকা যখন খরচ করবেন তাহলে ওখান থেকে তুলতে হবে না? আচ্ছা, বৈশিষ্ট্য দেখেন। আয়ের উৎস: সরকারের নিজস্ব রাজস্ব, কর, শুল্ক, ভ্যাট, গৃহীত ঋণ, ঋণ পরিশোধ থেকে প্রাপ্ত অর্থ ইত্যাদি। ব্যয়ের উদ্দেশ্য দেখেন: সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রদান, প্রতিরক্ষা ব্যয়, ঋণ পরিশোধ ইত্যাদি। মানে একটা রাষ্ট্র চালাইতে যা যা লাগে সব কিছু ব্যয় হবে কোথা থেকে? সংযুক্ত তহবিল হতে। এখন একটু পরে নিয়ন্ত্রণ যদি দেখি, আম, এই তহবিল থেকে অর্থ উত্তোলনের জন্য জাতীয় সংসদ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী অনুমোদন বা বাজেট বরাদ্দ অত্যাবশ্যক। মানে আপনি রাষ্ট্র ইচ্ছা করলেই সংযুক্ত তহবিল থেকে কিছু খরচ করার অধিকার ওনার নাই। এটা খরচ করতে হলে কি লাগবে? বাজেট। বাজেট পাস করে তারপরে আপনি খরচ করতে পারবেন। এটি সংসদীয় নিয়ন্ত্রণের একটি মূল হাতিয়ার। প্রকৃতি: এটি সরকারের সম্পদ হিসেবে বিবেচিত হয়। এরপরে দেখেন একটা উদাহরণ পড়ি। আয়কর ও ভ্যাট: আপনি যখন আপনার আয়কর পরিশোধ করেন বা কোনো পণ্য কিনে ভ্যাট দেন, সেই অর্থ সংযুক্ত তহবিলে জমা হয়। আমরা এক প্যাকেট চানাচুর যদি খাই, চানাচুরিরও কিন্তু ট্যাক্স আছে জানেন, যে এত% ট্যাক্স। মোবাইলে কথা বললে 30 পয়সা, প্রতি টাকায় 30 পয়সা বা তার বেশি জমা হয়। তাহলে ওই টাকাটা জমা হচ্ছে কোথায়? সংযুক্ত তহবিলে। শুল্ক দেখেন: বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করলে যে শুল্ক দিতে হয় তা এই তহবিলের অংশ হয়। বুঝেন? বিদেশ থেকে যখন পণ্য আমদানি করে যে শুল্ক দিতে হয় তা এই তহবিলের অংশ হয়। মানে বিদেশ থেকে যদি কোনো পণ্য আমাদের দেশে আসে, তা যে দেশের পণ্য আসতেছে তারা আমাদের দেশে শুল্ক দিবে না? যে ট্রাম্প শুল্ক আরোপ করছে কত পার্সেন্ট? আমাদের করছে 35 নাকি 35%। 35%। মানে আমেরিকার বাজারে যদি আমি কোনো পণ্য ঢুকাইতে চাই আমার শুল্ক দিতে হবে কত? আমেরিকারে আমাদের দেশে 35 টাকা। ওই কথা বললে 35%। তাহলে আগে যে পণ্যটা বাঙালের ওই দেশে গিয়ে কম দাম ছিল, এখন 35% যদি শুল্কই দিতে হয় তাহলে ওই দাম, ওই জিনিসটার মূল্য আরো বেড়ে যাবে। যাই হোক, সেটা পরের আলোচনা। বাট আমাদের দেশে যদি কোনো কিছু আনা হয় এই শুল্কটা সংযুক্ত তহবিলে যোগ হয়। সরকারি ফি দেখেন: পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি যে ফি দেন সেটা কোথায় যায়? এই তহবিলে যায়। তারপরে দেখেন বিদেশ থেকে যে ঋণ, সরকার যখন বিশ্ব ব্যাংক বা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা থেকে কোনো প্রকল্পের জন্য ঋণ গ্রহণ করে, তা কোথায় আসে? সংযুক্ত তহবিল। সরকারি কর্মচারীদের বেতন: সংযুক্ত তহবিল থেকে সরকারি কর্মচারীদের মাসিক বেতন দেওয়া হয়। অতঃপর দেখেন যে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ: জাতীয় বাজেট থেকে শিক্ষা বা স্বাস্থ্য খাতের জন্য যে অর্থ বরাদ্দ করা হয় তাও আসে কোথা থেকে? এই তহবিল থেকে। এবার মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছেন যে সংযুক্ত তহবিল কি এবং সংযুক্ত তহবিলের টাকা পয়সা কোথায় ব্যয় করা হয়। বুঝছেন না? এখন আমরা চলে আসি প্রজাতন্ত্রের সরকারি হিসাব বা পাবলিক অ্যাকাউন্ট অফ দা রিপাবলিক। সংজ্ঞা দেখেন। 84 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী প্রজাতন্ত্রের সরকারি হিসাব হলো সরকারের প্রাপ্ত সেই সমস্ত অর্থ যা সংযুক্ত তহবিলের অন্তর্ভুক্ত হয়। এই এই সংজ্ঞাটা দেওয়া ভালো। যদি বলে আপনার বাসা কোথায়? বঙ্গবন্ধু কলেজের কাছে। বঙ্গবন্ধু কলেজ কোথায়? আমার বাসার কাছে। তো এখন মূল যে বিষয়টা, এই তহবিলটি সাধারণত জনগণের আমানত বা নির্দিষ্ট উদ্দেশ্যে রাখা অর্থের জন্য ব্যবহৃত হয়। এই অর্থ সরাসরি সরকারের রাজস্ব বা ঋণ হিসেবে গণ্য হয় না, এটি সরকারের একটি দায়বদ্ধতা হিসেবে বিবেচিত হয়। বৈশিষ্ট্য দেখেন।
বৈশিষ্ট্যটা যদি আমরা পড়ি, আয়ের উৎস, যে এই তাহলে সরকারি হিসেবে কোন টাকাটা জমা থাকবে? সরকারের কাছে আমানত হিসেবে রাখা অর্থ, নির্দিষ্ট উদ্দেশ্যে সংগ্রহিত অর্থ যা সরকার অন্যকে ফেরত দিতে বাধ্য, যেটা ফেরত দিতে বাধ্য, নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যয় করতে বাধ্য। নির্দিষ্ট উদ্দেশ্যে ফেরত দিতে বাধ্য কি? পেনশন। এটা সরকার একজনের ফেরত দিতে বাধ্য না? তাহলে এটা এই এই টাকাটা জমা থাকবে কোথায়? সরকারি হিসাবে, পাবলিক অ্যাকাউন্টে। ব্যয়ের উদ্দেশ্য সাধারণত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া, নির্দিষ্ট তহবিল থেকে নির্দিষ্ট প্রকল্পের ব্যয় নির্বাহ করা ইত্যাদি। তো নিয়ন্ত্রণ যদি দেখি, দেখেন এই হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য সাধারণত সরকারের সংসদের সরাসরি বাজেট অনুমোদনের প্রয়োজন হয় না। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট থেকে আপনি যদি কিছু খরচ করতে চান তাহলে কোনো বাজেট পাস করার দরকার নাই, বরং নির্দিষ্ট আইন বা বিধি দ্বারা পরিচালিত হয়, কারণ এই অর্থ সরকার কর্তৃক আমানত হিসেবে রক্ষিত বা নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত। প্রকৃতি দেখেন, এটি সরকারের দায় বা দায়বদ্ধতা হিসেবে বিবেচিত হয়। উদাহরণ পড়লে ভালো বুঝবো। দেখেন উদাহরণটা পড়ি। সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল, যেরকম প্রভিডেন্ট ফান্ড, সরকারি কর্মচারীদের বেতনের একটি অংশ তাদের ভবিষ্যৎ তহবিলে জমা হয়। এই অর্থ সরাসরি সরকারের আয় নয়, মানে এই অর্থ কিন্তু সরকার খরচ করতে পারবে না, বরং সরকার এটি আমানত হিসেবে রাখে এবং পরবর্তীতে সুদ সহ কর্মচারীকে ফেরত দেয়। এই তহবিল প্রজাতন্ত্রের সরকারি হিসাবে থাকে। তারপরে দেখেন সঞ্চয়পত্র থেকে প্রাপ্ত অর্থ, সরকার যখন জনসাধারণের কাছ থেকে সঞ্চয়পত্র বিক্রি করে অর্থ সংগ্রহ করে সেই অর্থ প্রজাতন্ত্র সরকারি হিসেবে জমা হয়, কারণ সঞ্চয়পত্রের টাকা তো একসময় তারা ফেরত দিতে হবে। এই অর্থ সরকার জনগণের কাছ থেকে এক প্রকার ঋণ হিসেবে নেয় এবং নির্দিষ্ট সময় পর সুদ সহ ফেরত দিতে বাধ্য। তারপরে বিভিন্ন ট্রাস্ট, কল্যাণ তহবিল, নির্দিষ্ট কোনো উদ্দেশ্যে যেমন প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল, শিক্ষা বৃত্তি তহবিল, গঠিত তহবিল থেকে প্রাপ্ত অর্থ এই হিসেবে জমা হতে পারে। স্থায়ী জামানত, সরকারি কাজের জন্য ঠিকাদার বা অন্য কোনো পক্ষ থেকে যে জামানত রাখা হয় সে কাজ শেষে ফেরত নেওয়া হয়, সেই অর্থ এই হিসাবে জমা থাকে। বুঝছেন? তো তাহলে আমরা মোটামুটি এতটা বুঝলাম যে আপনি যা ইনকাম করতেছেন, ধরেন আমরা বাস্তব জীবনের উদাহরণ দেন, ধরেন আপনি পরিবারের উপার্জনশীল ব্যক্তি, আপনি বিভিন্ন চাকরি থেকে ব্যবসা থেকে যা ইনকাম করতেছেন আপনি একটা অ্যাকাউন্টে রাখতেছেন, এবং ওই টাকা দিয়েই আপনার ছেলে মেয়ের বেতন, বাসার বাজার, অন্যান্য যা আছে এগুলা কিন্তু করা লাগবে। এটা আর বলা যেতে পারে কি? সংযুক্ত তহবিল। এটা ছাড়া যে অন্যান্য যা কিছু আছে তাহলে সেটা হবে হচ্ছে আপনার কি বলেন, সরকারি হিসাব, পাবলিক অ্যাকাউন্ট। আচ্ছা আমরা সেলফ প্র্যাকটিসে আসি। দেখেন নিম্নলিখিত 3 নম্বর প্রশ্নটা দেখি। নিম্নলিখিত কোন বিলটি অর্থ বিল না? কোন জরিমানা, অর্থদণ্ড আরোপ, রদবদল সংক্রান্ত বিল, লাইসেন্স ফি, কোনো কাজের জন্য ফি উসুল আরোপ বিল, স্থানীয় উদ্দেশ্য সাধন করতে কোন স্থানীয় কর্তৃপক্ষ প্রতিষ্ঠান কর্তৃক কোন কর আরোপ সংক্রান্ত বিল। উপরের সবগুলো। উত্তর কি বলেন? উপরের সবগুলো। 4 নম্বর প্রশ্নটা পড়ি, যে রাষ্ট্রপতির সম্মতির জন্য কার তার নিকট পেশ করার সময় প্রত্যেক অর্থ বিল পেশ স্বাক্ষর এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে এটা একটি অর্থ বিল। কার স্বাক্ষর করবে? স্পিকার। কোন বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যাবে না। কোন বিল? অর্থ বিল। আর সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত আছে এমন কোন বিল। তো এখানে বাদ বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে ফেলবেন। আগামীকাল রাতে আমাদের ক্লাস আছে। আগামীকাল রাতে আমরা 85 অনুচ্ছেদ থেকে পড়বো, এবং সেই সাথে এখন আপনাদের একটা ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে 40 মার্কের। আমরা সরাসরি ক্লাস টেস্টে চলে যাই। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, না হলে সরাসরি ক্লাস টেস্টে চলে যাই।